আশা করি সবাই ভালো আছো। আজকে সমাসের তৃতীয় যে ক্লাস সেটা আমি শুরু করছি। এই পাঠ শুরু করার আগে আমার কাছে দুটি প্রশ্ন এসেছে, আমি আগে সেই দুটোর উত্তর দিয়ে নিই, তারপরে আমি শুরু করব। আমার একটি ছাত্র প্রশ্ন করেছে যে সমাস শব্দের অর্থ সংক্ষেপ না বলে সংক্ষিপ্ত বলা যাবে কিনা। আমার মনে হয় না বলাই ভালো। সমাস শব্দের অর্থ বললে সংক্ষেপ। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি একটি ছাত্র করেছে, ও জিজ্ঞেস করেছে যে সন্ধি ও সমাসে অমিলটা তো স্যার বুঝলাম, মিলটা ঠিক বুঝতে পারলাম না। সন্ধি ও সমাসে মূলগত মিল হচ্ছে দুটোর ক্ষেত্রে মিলন ব্যাপারটা রয়েছে। তাহলে বলবে যে সন্ধি ও সমাস উভয়ের ক্ষেত্রেই মিলনের ভূমিকা রয়েছে। সন্ধিতেও রয়েছে মিলন, সমাসেও রয়েছে মিলন। আর দ্বিতীয় যে মিলটা তোমরা পাবে সেটা হচ্ছে সন্ধি ও সমাস উভয়ের ক্ষেত্রেই দুই বা ততোধিক পদের মিলন ঘটে। বলবে উভয়ের ক্ষেত্রেই দুই বা ততোধিক পদের মিলন ঘটে। সন্ধিতে তো দেখতেই পাচ্ছ দুটো পদের মিলন আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিন, যেমন বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। দুইয়ের বেশি পদও মিলিত হয়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা, এখানে লিখছি আদ্য যুক্ত উপ যুক্ত অন্ত সমান আদ্যপান্ত। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো তিনটে পদ রয়েছে। উপটা উপসর্গেরও কাজ করে এবং উপসর্গগুলোকে অব্যয় পদ রূপে চিহ্নিত করা হয়। তাহলে তিনটে পদের মিলন হয়েছে এই সন্ধি। আবার সমাসেও তোমরা দেখেছো যে দুই বা দুইয়ের বেশি পদের মিলন। তাহলে এটা একটা মিল সন্ধি আর সমাসে। এই সন্ধি এবং সমাস উভয় ক্ষেত্রেই দুই বা তার বেশি পদের মিলন ঘটে। পরিষ্কার হয়েছে? বেশ, এবার আমি আজকের ক্লাস শুরু করব। আজকে আমাদের প্রথমেই রয়েছে ভিন্নার্থক দ্বন্দ্ব সমাস। ভিন্নার্থক দ্বন্দ্ব মানে হচ্ছে যে দুটো যে পদ, সেই পদ্ধতির অর্থ সম্পূর্ণ ভিন্ন হবে, আলাদা আলাদা অর্থ। ধরো খাট ও বিছানা সমান খাট বিছানা। তবে দ্বন্দ্বে এই ভাগগুলির ক্ষেত্রে অনেকগুলোর সঙ্গে খুব কাছাকাছি মিল আছে। যেমন ধরো খাট বিছানা, এটা খুব কাছাকাছি যেন একটা সহচর দ্বন্দ্ব, যেটা আমার পরে আছে, এই জায়গায় আছে সহচর দ্বন্দ্ব সমাস। সেক্ষেত্রে আবার ওটার সঙ্গে মিলে যাবে একটু। আবার এখন যেটা করাচ্ছি ভিন্নার্থক দ্বন্দ্ব, তার উদাহরণ হিসেবেও দেখা যায় বা লেখা যায়। তাহলে আমি ভিন্নার্থক দ্বন্দ্বের উদাহরণ দিচ্ছি। শব্দগুলো হবে বা পদগুলো হবে ভিন্ন অর্থযুক্ত। যেমন খাট ও বিছানা
সমান খাট বিছানা। তাহলে এটা একটা উদাহরণ হলো ভিন্নার্থক দ্বন্দ্ব সমাস। আবার দেখো পথ ও ঘাট সমান পথ ঘাট। পথ ও ঘাট সমান পথ ঘাট। তাহলে এই দুটো হলো ভিন্নার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপরে রয়েছে বহু পদময় দ্বন্দ্ব সমাস। এখানে একটা কথা বলার আছে, তোমরা বচন পড়েছো, জানো সংস্কৃত আর বাংলা এই দুই ক্ষেত্রে বচন কিন্তু দুরকম। কিরকম না, বাংলায় তোমরা পাবে এক বচন আর বহু বচন, কিন্তু সংস্কৃতে দেখবে, তোমরা সংস্কৃত পড়েছো 7-8-এ, সেখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। যেহেতু সংস্কৃতে সমাসের মূলটা সংস্কৃত থেকে এসছে, তাই ওই যে বহু পদময় দ্বন্দ্ব, এটা আসলে বহু পদ বোঝাতে বহু বচন, তার মানে দুইয়ের বেশি। আমরা তো এর আগে প্রায় প্রত্যেকটা দ্বন্দ্বতে দেখলাম যে দুটো করে পদ রয়েছে, এক্ষেত্রে থাকবে দুইয়ের বেশি পদ। আসলে এই বহু যে ধারণা, এটা কিন্তু সংস্কৃত থেকে এসেছে, বহু বচনের ধারণা, তাহলে সেটা দুইয়ের বেশি। তাহলে দেখো যে বহু পদময় দ্বন্দ্ব সমাস, এই বহু পদময় দ্বন্দ্ব সমাস এখানে পদ হবে দুইয়ের বেশি। যেমন ধরো, আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, সুর ও তাল ও লয়। ওটা বাদ দিয়ে আমি অন্য উদাহরণ দিচ্ছি। চক্ষু ও কর্ণ ও নাসিকা ও জিহ্বা ও ত্বক সমান চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এখানে পদের সংখ্যা দেখো 1 2 3 4 5। ধর্ম ও অর্থ ও কাম ও মোক্ষ, ধর্মার্থ কাম মোক্ষ। কিংবা পাঞ্জাব ও সিন্ধু ও গুজরাট ও মারাঠা ও দ্রাবিড় ও উৎকল ও বঙ্গ সমান পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, হাইফেন দিয়ে দিন। কিংবা ধরো ইট ও কাঠ ও পাথর সমান ইট কাঠ পাথর। ইট কাঠ পাথর, তো এইগুলোকে আমরা বলছি বহু পদময় দ্বন্দ্ব সমাস। এখানে একটা বিষয় আছে, খুব ভালো করে মনে রাখবে, যে এর যে ব্যাস বাক্য, আমি প্রথমটাই দেখাচ্ছি যে চক্ষু ও কর্ণ ও নাসিকা ও জিহ্বা ও ত্বক, এই ব্যাস বাক্যটাকে অন্য ভাবেও লেখা যেতে পারে। খুব ভালো করে জানেন কিরকম ভাবে। এই ওটা মুছে দিলাম, এখানে একটা কমা দিলাম, এই ওটা মুছে দিলাম, এখানে একটা কমা দিলাম,
এই ওটা মুছে দিলাম, এখানে একটা কমা দিলাম, এই ওটা থাকে। আমি আগের ওগুলোর পরিবর্তে কমা দিয়ে শেষে একটা ও রেখে এই ব্যাস বাক্য করতে পারি। তাহলে দেখো, চক্ষু কমা কর্ণ কমা নাসিকা কমা জিহ্বা ও ত্বক সমান চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইভাবেও লেখা যেতে পারে। বেশ, এরপর এক শেষ দ্বন্দ্ব সমাস। আমি স্টার চিহ্ন দিয়েছিলাম, তারকা চিহ্ন দিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। আমি উদাহরণ দিই, তারপরে এর সংজ্ঞাটাও আমি তোমাদের বলে দেব, কারণ এই পরীক্ষায় বিশেষ কিছু সমাসের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট হিসাবে আমরা দেখি যে যেগুলো পরীক্ষায় পড়ে। তার মধ্যে হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাস। খুব ভালো করে এটা বুঝে নাও। আমি, তুমি ও সে সমান আমি। এখানে দেখো তিনটে পদ রয়েছে, একটা আমি, একটা তুমি, একটা সে। এই যে সমসমান পদগুলো এখানে দেখো যে আমরা যখন আমি আনলাম তখন আমিটা বর্তমান রয়েছে, তুমি ও সে লোপ পেয়েছে। তাহলে সমসমান পদগুলোর বাকিগুলো লোপ পেয়ে একটা কিন্তু টিকে আছে দিকে, এবং এই পদটা হচ্ছে বহুবচন জ্ঞাপক। তাহলে কি বললাম, যে সমসমান পদগুলোর একটা মাত্র অবশিষ্ট থাকছে, বাকিগুলো লোপ পাচ্ছে। আর সমাসবদ্ধ পদটা হচ্ছে বহুবচন জ্ঞাপক পদ। এইটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। মা, বাবা, কাকা ও কাকিমা। আচ্ছা দেখো ভালো করে, মা, বাবা, কাকা ও কাকিমা। ধরো তোমাদের বাড়ি থেকে মা, বাবা, কাকা আর কাকিমা বেড়াতে গেছে। তো তোমরা কি বলো? এক কথা যে মায়েরা বেড়াতে গেছে। মায়েরা মানে হচ্ছে মা গেছেন, বাবা গেছেন, কাকা গেছেন, কাকিমা গেছেন। এইখানে আমি যখন বলছি মায়েরা, এরকম আমরা জলদি কথায় বলে দেখবে যে মায়েরা বেড়াতে গেছে বা মায়েরা সিনেমা দেখতে গেছে। তো এই জায়গায় এই পদটা কিন্তু অবশিষ্ট রয়েছে, একটা পদ রয়ে গেছে, বাকি পদগুলো কিন্তু লোপ পেয়েছে। ঠিক একভাবে তাহলে এটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাস। তাহলে এর একটা সংজ্ঞা লিখতে হবে। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি একটি মাত্র অবশিষ্ট থেকে বাকিগুলি লোপ পায়। দেখো, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি একটি মাত্র অবশিষ্ট থেকে বাকিগুলি লোপ পায় এবং সমাসবদ্ধ পদটি বহুবচন জ্ঞাপক বহুবচন জ্ঞাপক পদরূপে, সমাসবদ্ধ পদটি বহুবচন জ্ঞাপক পদরূপে বিবেচিত হয় বা প্রকাশ পায়, এগুলো হবে। তাকে বলে এক শেষ দ্বন্দ্ব সমাস। তাহলে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি একটি মাত্র অবশিষ্ট থেকে অন্যগুলি বা বাকিগুলি লোপ পায় এবং সমাসবদ্ধ পদটি, এই সমাসবদ্ধ পদের সমাসবদ্ধ পদ বহুবচন জ্ঞাপক পদ রূপে বিবেচিত হয় বা গণ্য হয় বা প্রকাশ পায় জানিতে, তাকে বলে এক শেষ দ্বন্দ্ব সমাস। খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এটা তোমরা সংজ্ঞা এবং উদাহরণ সহ তৈরি করে রাখবে। বেশ, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও। এরপর দেখো বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব সমাস। এই জায়গাটাতে লিখি, ওটা কিন্তু তোমরা যদি লিখতে না পারো এখন। বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব সমাস খুব সহজ। নদী ও নালা সমান নদী নালা। নদীটা বিশেষ্য পদ, নালাটাও বিশেষ্য পদ। নদী ও নালা সমান নদী নালা। দাস ও দাসী সমান দাস দাসী। এখানে একটা জিনিস তোমাদের বলি যে এই দাস ও দাসী সমান দাস দাসী বিপরীতার্থ দ্বন্দ্বের একটা আভাস পাচ্ছ। আমি বলেছি যে দ্বন্দ্ব সমাসগুলোর মধ্যে অনেক জায়গাতে মিল খুঁজে পাবে, তো সেখানে এটা বিপরীতার্থ দ্বন্দ্ব সমাসের উদাহরণ তোমরা দিতে পারো। আবার বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব সমাস, সেখানেও তোমরা এটা দিতে পারো। তারপরে দেখো বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব। এবার আমি উপরটা মুছে দিচ্ছি। বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব, যেমন সৎ ও অসৎ। একটি সৎ বিশেষণ পদ,
সমান সদসৎ। দন্তেস্ব দ দন্তস্ব খণ্ডত। সৎ ও অসৎ এই দুটোই বিশেষণ পদ। তাহলে এখানে হলে বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব সমাস। সাদা ও কালো, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো ছবি। সাদা ও কালো, সাদা কালো, তাহলে এটা হচ্ছে দেখো বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব সমাস। এগুলো খুব সহজ। তারপরে ক্রিয়াপদে ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাস। ক্রিয়াপদে ক্রিয়াপদে মানে পদটা ক্রিয়াবাচক হবে, কোনো কিছু করা বোঝাবে। যেমন ধরো যাওয়া ও আসা সমান যাওয়া আসা। দেখা ও শোনা সমান দেখা শোনা। তোমরা তো একটা কথা খুব শোনো মাঝে মাঝে, এই লেখাপড়া ভালো করে কর, লেখাপড়া। তা লেখা ও পড়া সমান লেখাপড়া, এটা ক্রিয়াপদে ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাস। আবার সর্বনামে সর্বনামে দ্বন্দ্ব সমাস। যেমন ধরো যার ও তার, সমান যার তার। এগুলো সর্বনাম পদ, তোমরা জানো। যাকে ও তাকে সমান যাকে তাকে। এটা হচ্ছে সর্বনামে সর্বনামে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসে যে প্রকার ভেদগুলো তোমরা দেখলে, তার মধ্যে আজকে আমরা সর্বনামে সর্বনামে দ্বন্দ্ব সমাস অবধি করিয়ে দিলাম। আর চারটে বাকি রয়েছে, পরের ক্লাসে আমরা ওটা করিয়ে দেব। যদি কারোর কোনো অসুবিধা হয়, আমি আগেও বলেছি, আমাকে ফোনে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, বা এইভাবে পড়ানোর সময়তে উত্তর দেবো, যাতে করে আরও সবাই সেটা আরও বেশি করে ভালোভাবে বুঝতে পারো। এই পর্যন্তই আজকে। ভালো থাকো, পরের ক্লাসে আবার